আসসালামু আলাইকুম। তাওহিদ কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে শুভেচ্ছা। আমি মোহাম্মদ সাবির হোসেন। গত ক্লাসে আমরা পদার্থবিজ্ঞানের চতুর্থ অধ্যায় কাজ, ক্ষমতা এবং শক্তি সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে আমরা কাজ সম্পর্কে আরেকটু ডিটেলসে জানার চেষ্টা করব। কারণ এই কাজ, ক্ষমতা, শক্তি অধ্যায়ে কাজ এবং ক্ষমতা দুটো বিষয় একটা আরেকটার সাথে খুব ভালোভাবে জড়িত। অর্থাৎ কেউ যদি কাজটাকে খুব ভালো করে জানতে পারো, তার জন্য ক্ষমতা বিষয়টা অনেক সহজ হয়ে যায়। অর্থাৎ কেউ যদি কাজ বিষয়ে খুব ভালো জানো, জাস্ট মনে রাখবা কাজের সাথে নতুন একটা টার্ম যুক্ত হবে, শুধুমাত্র সময়। ওই কাজটাকে সময় দিয়ে ভাগ করলেই মোটামুটি তুমি ক্ষমতা পেয়ে যাবা। তো সুতরাং যার কাজ বিষয়টি বা কাজ বিষয় সম্পর্কে বেসিক ভালো ক্লিয়ার থাকবে, তার জন্য ক্ষমতাটা কি হয়ে যাবে? সহজ হয়ে যাবে। সুতরাং কাজ বিষয়ে আমরা খুব মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করব। কাজ, গত ক্লাসে আমরা কাজ নিয়ে অনেকগুলো সূত্র দেখেছিলাম। সূত্রগুলো যদি আমরা আরেকটা বার রিপিট করি, কিন্তু কাজের সূত্র ছিল W ইজ ইকাল টু FS, অথবা এটা ছিল MAS অথবা MGH। 2 নম্বরে আমরা দেখছিলাম হচ্ছে কৃতকাজ W is equal to Fx cos theta। তৃতীয়ত আমরা দেখছিলাম W is equal to গতি শক্তি অথবা শক্তির পরিবর্তন। এক কথায় যদি বলি শক্তির পরিবর্তন। কৃতকাজ is equal to শক্তির পরিবর্তন। এখানে গতি শক্তি প্লাস বিভব শক্তি দুইটা দিয়ে আমরা বোঝার চেষ্টা করছিলাম। চতুর্থত আমরা দেখেছিলাম যে স্প্রিং এর ক্ষেত্রে কৃতকাজ W ইজ ইকুয়াল টু হাফ কে এক্স স্কয়ার। তো এই সূত্রগুলো দিয়ে আমরা গতকাল একটা একটা করে ম্যাথও দেখার চেষ্টা করছিলাম। তো আজকে এই সূত্রগুলোই থাকবে, তবে এর মধ্যে আরেকটু ডিটেলসে আমরা কাজকে জানার চেষ্টা করব। যেমন আজকে একটা উদাহরণ যদি আমি দিই, এইভাবে ধরো কোনো একটা বস্তু, এই বস্তুর উপর F নিউটন বল প্রয়োগ করা হয়েছে। এর ফলে বস্তুটা মোটামুটি ধরো Fটা হচ্ছে ধরো 20 নিউটন বল প্রয়োগ করা হয়েছিল। এতে ধরো এখানে 3 মিটার সরণ ঘটছে। সরণ ঘটার পরে বস্তুটা এখানে আসার পরে বল প্রয়োগ করা বন্ধ করে দেওয়া হলো। অর্থাৎ এখানে আসার পরে বল প্রয়োগ করা বন্ধ, অর্থাৎ F ইজ ইকুয়াল টু কত এই ক্ষেত্রে? 0। তো দেখা যায় যে সাধারণত আমরা কোনো বস্তুকে যখন আঘাত করি বা একটা বলের কথা যদি বলি, আমরা যখন বলটা প্রয়োগ করে দেই, সাথে সাথে বলটা কিন্তু থেমে থাকে না, সে বাকি আর কিছুটা দূরত্ব সামনে এগিয়ে যায়। যেমন ধরো এইখানে যদি 3 মিটার সরণ হওয়ার পরে যদি বলটা প্রয়োগ করা বন্ধ, অর্থাৎ এই বস্তুটাকে 20 নিউটন বল প্রয়োগ করে আমরা বরাবর 3 মিটার নিয়ে আসছি সামনের দিকে। তারপর যদি এখন আমরা বল প্রয়োগ করা বন্ধ করে দিই, অর্থাৎ বলটা যদি শূন্য হয়ে যায়, তারপরেও দেখা যায় বেশ কিছুটা সময় সেই সামনের দিকে চলতে থাকবে। ধরো আরো 5 মিটার সামনে অগ্রসর হয়ে এইখানটায় এসে বলটা থেমে গেল, এখানে এসে বলটা থেমে গেল। তাহলে এক্ষেত্রে কৃতকাজ কত হবে আমার? তো এক্ষেত্রে কৃতকাজের ক্ষেত্রে আমরা সূত্র সাধারণ শিখে আসছিলাম, কৃতকাজ W ইজ ইকুয়াল টু FS। তাহলে এখানে বলটা প্রয়োগ কত হয়েছে? 20 নিউটন। 20 নিউটন। এখন সরণ কত হয়েছে? এখন বলের যে দুই দিকে তাকাই আমরা, বলটা প্রথমত বল প্রয়োগ যতক্ষণ করা ছিল তখন ছিল 3 মিটার। এর পরবর্তীতে যখন বল প্রয়োগ করা বন্ধ করছি, তবুও বলটা কি সামনের দিকে 5 মিটার সরণ করছে। তাহলে এক্ষেত্রে বলের মোট সরণ কত মিটার? 5 আর 3 8 মিটার। তাহলে এই ক্ষেত্রে কি সরণটাকে আমি 8 মিটার ব্যবহার করব, না আমি 3 মিটার ব্যবহার করব? এখন কেউ যদি এই ক্ষেত্রে মনে করো যে বলের সরণটা তো মোটামুটি এটুক তো কনফার্ম 8 মিটার সরণ ঘটছে, এখন যদি এখানে কেউ 8 মিটার ব্যবহার করে, তার ফলটা ভুল আসবে। কেন ভুল আসবে? আমরা বলের সংজ্ঞা থেকে শিখতে পাইছিলাম যেটা, যে বল বিহীন সরণ গ্রহণযোগ্য নয়। অর্থাৎ এমন সরণ হয়েছে যেখানে তুমি বল প্রয়োগই করো নাই, তাহলে ওই ক্ষেত্রে তুমি কোনো কাজ করো নাই। সুতরাং এক্ষেত্রে তোমার কোন সরণটাকে ব্যবহার করতে হবে? সরণটাকে ব্যবহার করতে হবে 3 মিটার। দ্যাটস মিন 3। তাহলে 3 20 60 জুল কাজ তুমি সম্পন্ন করছো। অর্থাৎ যদি আমাদের কোনো ম্যাথ আসে এইভাবে যে
একটা নির্দিষ্ট সময় পর্যন্ত বল প্রয়োগ করা বন্ধ, বল প্রয়োগ করছো, তারপর বলটা প্রয়োগ করা বন্ধ করে দিছো, তারপরও বেশ কিছুটা স্মরণ করছে। তবে যেখান থেকে তুমি বল প্রয়োগটা বন্ধ করে দিছো, তার পরবর্তীতে যত স্মরণই আসুক না কেন, সেই স্মরণটাকে তোমার কৃতকাজের এস এর ক্ষেত্রে ধরা যাবে না। তো এস কোন পর্যন্ত তুমি ধরতে পারবা? ঠিক যতটুকু সময় পর্যন্ত বলটা কি ছিল, বা যতটুকু স্মরণ পর্যন্ত বলটা কি ছিল, ক্রিয়াশীল ছিল। আশা করি সবাই বুঝতে পারছি। ধরো আমরা যদি এটাতে আরেকটু ডিটেলসে আলোচনা করতে যাই, ধরো আমি একটা এখানে ম্যাথ দেওয়ার চেষ্টা করি, সবাই একটু মনোযোগ দিয়ে বুঝবা। ধরো 300 কেজি ভরের একটি অটো, আচ্ছা ধরো একটা গাড়ি স্থির অবস্থা হতে যাত্রা করে 8 সেকেন্ড পর 72 কিলোমিটার পার আওয়ার প্রাপ্ত হলে হঠাৎ ইঞ্জিন বিকল হওয়ায় পরবর্তী 100 মিটার পথ অতিক্রম করে গাড়িটি থেমে গেল। আচ্ছা, গাড়িটা তো প্রথমত ছিল স্থির অবস্থায়, তো এই গাড়িটাকে স্থির অবস্থা থেকে গতিশীলটা করছে কে? অবশ্যই গাড়ির ইঞ্জিন। তো প্রশ্ন হচ্ছে ইঞ্জিন কর্তৃক কৃত কাজ কত? ইঞ্জিন কর্তৃক কৃত কাজ কত? ধরো একটা পরীক্ষা আসছে, সাধারণত এই ধরনের ম্যাথগুলো গতি অধ্যায়ের সাথে অথবা বল অধ্যায়ের সাথে রিলেট করে যে প্রশ্নগুলো আসে সেগুলোর মধ্যে পাবা তোমরা। তাহলে ইঞ্জিন কর্তৃক কৃত কাজ কত? এই ক্ষেত্রে গাড়িটা স্থির ছিল, সেই গাড়িটাকে গতিশীল করছে কে? বলটা কে প্রয়োগ করছে? ইঞ্জিন। তো ইঞ্জিন কতটুকুন কাজ করছে এখানে? আচ্ছা, তাহলে এখানে আমরা যদি দেখার চেষ্টা করি, আগে কি কি তথ্য আছে তথ্যগুলো আমি একটু নিয়ে নেওয়ার চেষ্টা করি। কি কি দেওয়া আছে এখানে? দেওয়া আছে গাড়ির ভরটা কত ছিল? ভর m ইজ ইকুয়াল টু 300 কেজি। আচ্ছা, এই গাড়িটা স্থির অবস্থা থেকে যাত্রা করছে, এর অর্থ কি? গাড়ির আদিবেগ কত ছিল? 0 মিটার পার সেকেন্ড। তাহলে আদিবেগ u ইজ ইকুয়াল টু 0 মিটার পার সেকেন্ড। গাড়িটা যাত্রা করে 8 সেকেন্ড পর, 8 সেকেন্ড এটা কি সময়, তাহলে সময় t ইজ ইকুয়াল টু 8 সেকেন্ড। 8 সেকেন্ড পর এর কত বেগ প্রাপ্ত হয়েছিল? 72 কিলোমিটার পার আওয়ার। যেহেতু আদি বেগ ছিল 0, তাহলে এই 72 কিলোমিটার পার এটা হচ্ছে অবশ্যই শেষ বেগ। তাহলে শেষ বেগ v ইজ ইকুয়াল টু 72 কিলোমিটার পার আওয়ার। অবশ্যই আমরা কিলোমিটার পার আওয়ার দিয়ে ম্যাথ করতে পারবো না, কারণ আমরা জানি বেগের মূল একক হচ্ছে মিটার পার সেকেন্ড। তাহলে অবশ্যই কিলোমিটার পার আওয়ারটাকে আমাকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে হবে। আমরা সবাই জানি কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে কিলোমিটারটাকে মিটারে নিতে হবে, অর্থাৎ 1000 দ্বারা গুণ, সময় ঘন্টাটাকে সেকেন্ডে কনভার্ট করতে হবে, অর্থাৎ আমরা জানি 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড। এটা ক্যালকুলেটরতে করে দেখবা সবাই, মোটামুটি 20 মিটার পার সেকেন্ড আসবে। এ হচ্ছে আমার তথ্য। হঠাৎ ইঞ্জিন বিকল হওয়ায়, অর্থাৎ যখনই বেগটা 72 কিলোমিটার পার আওয়ার পর্যন্ত পৌঁছেছে, ঠিক তখনই ইঞ্জিনটা বিকল হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। তাহলে ইঞ্জিন বিকল হওয়ার আগ পর্যন্ত এই গাড়ির মধ্যে 300 কেজি ভরের গাড়ি ছিল,
স্থির অবস্থা অর্থাৎ ইউ ইকুয়াল টু কত 0 ছিল, টাইম অর্থাৎ কত সময় নিচে 8 সেকেন্ড 72 কিলোমিটার পার আওয়ার বেগ প্রাপ্ত হয়েছিল। তো এই ক্ষেত্রে দেখো তো ত্বরণ আছে কিনা, ইউভি ইউভি এবং টি এর সাহায্যে আমরা গতি অধ্যায় থেকে সবাই মোটামুটি ত্বরণটা বের করার সূত্র সবাই জানি। তো ত্বরণটা এ ইজ ইকুয়াল টু কত আসে, এ ইকুয়াল টু ভি মাইনাস ইউ ডিভাইড বাই টি। তো ভি ইজ ইকুয়াল টু 20 ডিভাইড বাই 8, তাহলে 2.5 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ। এখন প্রশ্ন হচ্ছে কৃতকাজের সূত্র থেকে আমরা গত ক্লাসে কৃতকাজের অনেকগুলো সূত্র দেখছিলাম, তার মধ্যে ছিল এফ এস এম এস। এক্ষেত্রে কোন সূত্রটা ব্যবহার হতে পারে, এম এ এস, কারণ ভরটা আছে, এ বের করছো, শুধু এসটা বের করতে পারলে তুমি এটার কৃতকাজটা কত বের করতে পারবা। তাহলে একটু মনোযোগ দিয়ে আমরা এস এর দিকে, আমরা সবাই গতি অধ্যায় থেকে জানি এস ইজ ইকুয়াল ইউটি প্লাস হাফ এ টি স্কয়ার। তো ইউ তো ছিল 0 ইন্টু টি ছিল 8 প্লাস হাফ ইন্টু 2.5 ইন্টু কত সেকেন্ড চলছে 8 সেকেন্ড। 8 সেকেন্ডে বস্তুটা কতটুকু সরণ ঘটছে একটু বের করার চেষ্টা করি সবাই। আশি মিটার 80 মিটার। আচ্ছা, গাড়িটার ইঞ্জিনটা বিকল হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত গাড়িটা মোট কতটুকু দূরত্ব অতিক্রম করবে, 80 মিটার। আচ্ছা একটু খেয়াল করো তো, তখন তো ইঞ্জিনটা বিকলই হয়ে গেছে। ইঞ্জিনটা যদি বিকল হয়ে যায় তখন কি ইঞ্জিন কোনো প্রকার বল প্রয়োগ করতে পারবে, ইঞ্জিন তো বিকল। এরপরেও কিন্তু পরবর্তী 100 মিটার পথ অতিক্রম করছে। তাহলে যখন আমি কৃতকাজের ম্যাথ করব, আমরা সাধারণত কৃতকাজের ম্যাথ জানি, এই ক্ষেত্রে আমরা করব কোনটা, কৃতকাজ W ইজ ইকাল টু এম এ এস। এমটা হচ্ছে 300 কেজি, এটা হচ্ছে 2.5 আর এসটা হচ্ছে 80 মিটার। সরি আগে না লিখি আমি এটা। তো এসটা কত, তো গাড়িটা গেছে কত মিটার, প্রথম গেছে 80 মিটার, এর পরবর্তীতে কিন্তু গাড়িটা আরো 100 মিটার পথ অতিক্রম করছে। কিন্তু ওই 100 মিটার কি আমি ম্যাথের ক্ষেত্রে কাউন্টে আনবো না, কেন আনবো না, কারণ ওই সময় ইঞ্জিন বিকল হয়ে গেছে, অর্থাৎ ইঞ্জিন বাকি 100 মিটার রাস্তা যাওয়ার ক্ষেত্রে কোনো প্রকার বল প্রয়োগ করে নাই। তবে গাড়িটা গেলে কেন, গাড়ির মধ্যে অনেকটা শক্তি জমা ছিল, সেই শক্তিটা আরো ধাক্কাইয়া তারপরেও 100 মিটার ধরে নিয়ে গেছে। কিন্তু ওই সময় তো কোনো ইঞ্জিন কোনো বল প্রয়োগ করে নাই। তো ইঞ্জিন যদি বল প্রয়োগ না করে, আমরা গতির সংজ্ঞা আমরা কাজের সংজ্ঞাতে বলছি যদি কোনো প্রকার বল প্রয়োগ না হয় সেই সরণটাও কি গণনা নেওয়া যাবে না। সুতরাং এক্ষেত্রে আমরা সরণ কোনটা ব্যবহার করব, 80 মিটার। এই ম্যাথটা দেখে হয়তো অনেকে কনফিউশন হয়ে যেতে পারো যে পরবর্তী 100 মিটারটা কেন নিলাম না। আশা করি সবাই এই আলোচনা থেকে বুঝতে পারছো। তো এক্ষেত্রে আমার কাজ কত আসে, 2.5 ইন্টু 300, দ্যাটস মিন 60,000 জুল। আশা করি সবাই বুঝতে পারছো এই 60,000 জুল কিভাবে আসলো। আচ্ছা, আমরা কৃতকাজের আরো একটি গুরুত্বপূর্ণ অঙ্কের সমাধান এখন করার চেষ্টা করব, যেটা হচ্ছে কুয়া থেকে পানি উত্তোলন। তার আগে তোমাদের সবার আশা করি এই বিষয়ে ধারণা অল্প হলেও আছে, যেটা হচ্ছে ঘনত্ব। ঘনত্ব সূত্র আশা করি মোটামুটি আমরা সবাই জানি, ঘনত্ব যাকে আমরা প্রকাশ করি রো দ্বারা। রো ইজ ইকাল টু ভর ডিভাইড বাই আয়তন, এম ডিভাইড বাই ভি। রো ইজ ইকুয়াল টু এম ডিভাইড বাই ভি। তো এক্ষেত্রে যদি আমরা একটু আড়াআড়ি গুণ করি তাহলে এম ইজ ইকুয়াল টু কত, রো ভি। আর আমরা মোটামুটি সবাই পানির ঘনত্ব সম্পর্কে জানি। পানির ঘনত্ব যদি কেউ নাও জেনে থাকে এখন মুখস্থ করে নিবা সবাই। পানির ঘনত্ব 1000 কেজি পার মিটার কিউব। মিষ্টি পানি বা পানযোগ্য যে পানি, সাধারণত মিষ্টি পানি বা খাবার পানি, যে তার ঘনত্ব কত, 1000 কেজি পার মিটার কিউব। এটা সবাই একটু মুখস্থ করে নিবা। এখন কুয়ার ম্যাথ যখন করব, সাধারণত কুয়া থেকে পানি উত্তোলনের ম্যাথ যখন করব, তখন দেখতে পারবা যে কুয়ার মধ্যে কত লিটার বা কতটুকু পানি আছে সেটা উল্লেখ থাকে না। তখন আমার এটার হেল্প নিতে হয়,
কারণ পানির ঘনত্ব সার্বজনীন 1000 কেজি পার মিটার কিউব, এটা মুখস্থ জানবা। এখানে কুয়ার গভীরতা দেওয়া থাকবে আর কুয়ার ব্যাস বা ব্যাসার্ধ কিছু একটা দেওয়া থাকবে। তার থেকে আমরা এইভাবে রো ইকুয়াল টু এম বাই ভি বা আর গুণন করে এম ইকুয়াল টু রো ভির সাহায্যে কুয়াতে কত লিটার বা কত কেজি পানি আছে আমরা বের করে ফেলতে পারবো। আচ্ছা, ধরো এটা খাতায় লিখে নিতে পারো তোমরা। ধরো আমরা একটা ম্যাথ করি, এখানে ম্যাথটা সবাই একটু মনোযোগ দিয়ে করার চেষ্টা করবা। ধরো এখানে একটা কূপ আছে, এই কূপের ব্যাস হচ্ছে ধরো 3 মিটার আর এর গভীরতা হচ্ছে মনে করো 15 মিটার। তাহলে ধরো এই কুয়াটা ভর্তি পানি আছে, সম্পূর্ণ কুয়া ভর্তি পানি। এখন তোমাকে এইভাবে প্রশ্ন করছে যে সম্পূর্ণ পানি অপসারণ করতে সম্পূর্ণ পানি অপসারণ করলে কৃত কাজ কত? ধরো এটা পরীক্ষায় আসছে, সম্পূর্ণ পানিটা যদি আমরা অপসারণ করি তাহলে কতটুকু কাজ সম্পন্ন হবে। তো এই ক্ষেত্রে দেখো খুব একটা বেশি তথ্য কিন্তু আমাদের দেওয়া নাই, সে জাস্ট কুয়ার ব্যাসটা দিছে আর কুয়ার উচ্চতাটা দেওয়া আছে। তো এই ছোট্ট একটু তথ্য দিয়ে তোমাকে বলবে যে সম্পূর্ণ কুয়ার পানিটা যদি খালি করা হয় তাহলে কৃত কাজ কত আসবে। তা আসো অঙ্কটা করার চেষ্টা করি। তো তথ্য হচ্ছে কি কি দেওয়া আছে, আমার লিখে নাও। দেওয়া আছে কুয়ার ব্যাসটা কত? ব্যাস 3 মিটার। আচ্ছা, কুয়াটার আকৃতি কেমন দেখো তো, কিছুটা সিলিন্ডার আকৃতির না? আর সিলিন্ডারের ক্ষেত্রে আমরা সবাই হয়তো জানি সিলিন্ডারের আয়তন, সিলিন্ডারের আয়তনের সূত্র হচ্ছে পাই আর স্কয়ার এইচ, এন্ড পাই আর স্কয়ার এইচ। আরটা এই ক্ষেত্রে ব্যাসার্ধ, এইচটা হচ্ছে কি উচ্চতা। তো এই ক্ষেত্রে যে কুয়াটা দিয়েছে সেই কুয়াটার কিন্তু আমার ব্যাসার্ধ দেওয়া নাই, আমার দেওয়া আছে কি ব্যাস। তো ব্যাস দিয়ে তো ম্যাথ করতে পারবো না, অবশ্যই আমরা ব্যাসার্ধ বের করে নিতে হবে। আর আমরা সবাই জানি ব্যাসার্ধ ব্যাসের অর্ধেক হয়। তাহলে কুয়ার ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ আর ইজ ইকুয়াল টু 3 ডিভাইড বাই 2, দ্যাটস মিন 1.5 মিটার। আচ্ছা, আর আছে কি কুয়ার উচ্চতা, কুয়ার উচ্চতাটা কত? 15 মিটার। এইচ ইকুয়াল টু 15 মিটার। এখন প্রশ্ন, কুয়ার আয়তনটা কত? অতএব কুয়ার আয়তন, কুয়ার আকৃতি কি শেপের বলছিলাম? সিলিন্ডার আকৃতির। তাহলে কুয়ার আয়তন পাই আর স্কয়ার এইচ। আমরা সবাই মোটামুটি জানি, তাহলে পায়ের মান 3.1416 আর হচ্ছে 1.5 স্কয়ার, আর এর গভীরতা হচ্ছে 15 মিটার। তো এখানে যদি আমরা গুণ করি ফলটা কত আসে সবাই দেখি একটু, সবাই ক্যালকুলেটর দিয়ে করার চেষ্টা করো। 3.1416 ইন্টু 1.5 স্কয়ার ইন্টু 15 আসছে হচ্ছে 106, 106.029 আয়তনের একক মিটার কিউব। আচ্ছা, যদি একটু বুঝে থাকো তাহলে পরবর্তীতে খেয়াল করার চেষ্টা করো। আমরা জানি কুয়া পানির ঘনত্ব কত? কুয়াতে অবশ্যই মিষ্টি পানি আছে, খাবার যোগ্য পানি। তাই আমরা জানি পানির ঘনত্ব রো ইজ ইকুয়াল 1000 কেজি পার মিটার কিউব। তাই এক্ষেত্রে রো ইকুয়াল টু এম ডিভাইড বাই ভি, অতএব রো ইজ ইকুয়াল টু এম ডিভাইড বাই ভি যদি হয় তাহলে আর গুণ করলে এম ইজ ইকুয়াল রো ভি। এখানে রো হচ্ছে কত? 1000 আর ভি কত আমরা একটু আগে পাইছিলাম 106.029। তাহলে যদি আমরা একটু ক্যালকুলেশন করার চেষ্টা করি, আসছে হচ্ছে 1060
0.29 কেজি। যদিও পানির এককটা হচ্ছে লিটারে দেওয়া আছে, তবে এক্ষেত্রে আমরা যেহেতু কাজ ক্ষমতা শক্তি অধ্যায় করতেছি, তো কাজের ক্ষেত্রে এই ক্ষেত্রে আমরা পানির ভরটাকে কেজি হিসেবে নিব। 1 কেজি ইজ ইকুয়াল টু 1 লিটার কাছাকাছি। এসব মানে এটা নিয়ে কোনো অসুবিধা নাই, অর্থাৎ তুমি কেজি এককই এক্ষেত্রে ব্যবহার করবা। তাহলে কত কেজি পানি উঠাইলা তুমি? অর্থাৎ দেখো কুয়া দেওয়া ছিল, কুয়ার উচ্চতা এবং কুয়ার ব্যাসটা দেওয়া ছিল। জাস্ট এই দুইটা তথ্যের উপর ভিত্তি করে আমি কুয়াতে কত লিটার পানি আছে বের করতে পারছি। তো সবাই এই সূত্রটা একটু খেয়াল রাখবা, যদিও তোমরা এটা পদার্থবিজ্ঞানের পঞ্চম অধ্যায়ে গিয়ে গভীরভাবে পড়াশোনা করবা। রো ইজ ইকুয়াল টু এম ডিভাইড বাই ভি, আর গুণ করলে এম ইকুয়াল টু রো ভি। আর রো এর মানটা মুখস্থ রাখবা সবাই 1000, আর ভিটা তো বের করে সূত্র দেখাইলাম, পাই আর স্কয়ার এইচ। এবার আসো আরেকটা কনসেপ্ট সম্পর্কে খুব একটু ভালো করে আইডিয়া নেওয়ার চেষ্টা করো। আচ্ছা, কুয়ার থেকে যে পানিটা উঠানো হলো, একটা জিনিস খেয়াল করো তো, সবাই একটু এদিকে তাকাও তো। ধরো এটা হচ্ছে একটা কুয়া, ধরো কুয়া। এই কুয়াতে ধরো কুয়াটা মনে করো 10 মিটার, 10 মিটার গভীর একটা কুয়া। তো কুয়াটা পানি পূর্ণ যদি থাকে, একদম পানি দ্বারা পূর্ণ আছে মনে করো, তাহলে পূর্ণ থাকা অবস্থায় যখন এই কুয়াটার পানি অপসারণ আমি করব, তো কুয়ার ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করো, দেখো তো এই কুয়ার এই উপরের থাকা যে পানিটা, উপরের থাকা যে পানির কণাটা একদম মুখ বরাবর, এই পানিটা জাস্ট এখান থেকে এখানে পড়বে। তাহলে অসরণ কত বেসিক্যালি? এই পানিটা, এই কণা, ধরো এখানে একটা পানির কণা আমি বোঝানোর চেষ্টা করছি, দুটো এ। তো এই কোণার পানিটা মোট কতটুকু পড়তে হবে? ও তো একদম উপরে আছে, জাস্ট এখান থেকে এখানে পড়বে। তো ওর তো কোনো স্মরণই ঘটলো না, উপর দিকে উঠলোই না, জাস্ট এখান থেকে এখানে নিচে পড়লো। ওর স্মরণ কত? 0। কিন্তু যদি যে পানির কণাটা সবার নিচে আছে এই জায়গাতে, ধরো এখানে বি কণাটা, পানির কণা জাস্ট এখানে যদি বি থাকে, তাহলে ওকে কতটুকু করতে হবে? 10 মিটার। তাহলে বোঝা গেল এই পানির কণার প্রত্যেকটা উপরের পানি বা নিচের পানি বা মধ্যে যে কোনো পানির মোট সব পানি কিন্তু একই পরিমাণ সরণ উপরের দিকে ঘটবে না। তা উপরের পানির যে কণা, এর পানির সরণ ঘটবে কত? 0, কারণ তো উপরে ছিল, জাস্ট এখান থেকে এখানে পড়ছে, আর সরণ কত? 0। কিন্তু নিচে থাকা যে পানির কণাটা, এর সরণ কত? 10 মিটার। তাহলে বোঝা গেল যে এই কুয়াতে থাকা প্রত্যেকটা পানির কণার সরণ কিন্তু এক হবে না। তখন একটা কাজ করতে হয়, এখানে ঠিক মাঝখানের বিন্দুর সরণটা ধরতে হয়। অর্থাৎ এখান থেকে কিছু অংশ পানির উপর উঠবে, এখান থেকে নিচের দিকে উঠবে কিছুটা। তো এই জিনিসটা কেন বলি? ভর কেন্দ্র, কি বলি? ভর কেন্দ্র। আর ভর কেন্দ্রের সরণ, একটা সূত্র তোমরা সবাই এটা খাতায় লিখে রাখো, ভর কেন্দ্রের সরণ ইজ ইকুয়াল টু উপরিতলের সরণ, মানে উপর থেকে কতটুকুন সরছে, উপরিতলের সরণ প্লাস নিম্নতলের সরণ, নিম্নতলের সরণ ডিভাইড বাই 2। খেয়াল করো সবাই, তাহলে ভর কেন্দ্রের সরণ কেন করবা? কারণ এই কুয়াতে থাকা প্রত্যেকটা পানির কণা কিন্তু একই পরিমাণ সরণ ঘটে নাই। এই সবার উপরে যে পানির কণাটা আছে, এর কোনো সরণই ঘটে নাই। এটা 10 মিটার উপরে ছিল, ওইখান থেকে জাস্ট নিচে পড়ছে, এর সরণ কত? 0। কিন্তু নিচে থাকা কণাটার সরণ কত হয়েছে? 10 মিটার। এভাবে তুমি প্রত্যেকটা কণার আলাদা আলাদা অবস্থান থেকে যদি চিন্তা করো, সবার সরণ কিন্তু এক না। তখন আমরা কোন সরণটাকে ব্যবহার করব? ভর কেন্দ্রের সরণটা, ভর কেন্দ্রের সরণ। আর ভর কেন্দ্রের সরণের সূত্রটা কি লিখে দিলাম? উপরিতলের সরণ প্লাস নিম্নতলের সরণ ডিভাইড বাই 2। তো এই সূত্র যদি এইখানে অ্যাপ্লাই করি, কারণ এইটা তো সেম কুয়া, এই কুয়ার ক্ষেত্রেও তুমি যদি বলো এই উপরের পানির যে কণাটা, এটার সরণ ঘটবে না, এটার সরণ তো ওইখানে আছে, ওইখান থেকে জাস্ট পড়বে 0 মিটার। নিচে থাকা যে কণাটা, এর সরণ ঘটবে কত মিটার? 15 মিটার। তাহলে আমরা কোন সরণটাকে নিব? আমরা বেসিক্যালি নিব ভর কেন্দ্রের সরণ। কোন সরণটা ব্যবহার করব? ভর কেন্দ্রের সরণ। তাহলে এই ক্ষেত্রে যদি আমি প্রশ্ন এইখান থেকে টানার চেষ্টা করি, এটা মুছে দিই, এটা সবাই একটু খাতার কোণায় লিখে রাখতে পারো, অথবা ম্যাথের মধ্যে লিখে দিব, এটা সবাই লিখে নিবা। তাহলে ভর কেন্দ্রের সরণ, সরণ এইচ ইজ ইকুয়াল টু কি লিখবা? উপরিতলের সরণ, উপরিতলের সরণ যোগ নিম্নতলের সরণ ভাগ 2।
তাহলে উপরতলের সরণটা কত? এখান থেকে কত মিটার ছিল? 15 মিটার ছিল। তাহলে উপরতলের সরণ কত? 0, অল্প একটু উঠবে। নিম্নতলের সরণ কত? নিচের যে কোণাটা সেটা উঠবে কতটুকু? 15 মিটার। 15 ডিভাইড বাই 2, দ্যাটস মিন 7.5 মিটার। তাহলে দেখো এই কুয়া থেকে যখন পানি অপসারণ করব, কুয়ার ক্ষেত্রে আমার পানির ভরটা আমি জানি m, কতটুকু উপরে উঠবে, সরণটা হবে কত মিটার? 7.5 মিটার, সেটাও আমি জানি। আর জি এর মান তো সবাই মোটামুটি সবাই জানি, 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। তো এই ক্ষেত্রে কৃত কাজ কত? কোন সূত্রে অ্যাপ্লাই করবা? অবশ্যই পরন্ত অথবা নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে যেটা ব্যবহার করতাম, কৃত কাজ W ইজ ইকুয়াল টু mg h। m হচ্ছে কত? 106029। জি এর মান কত? 9.8। আর উচ্চতা কত? 7.5। যদি হিসাব করো সবাই একটু, সবাই ক্যালকুলেটর থেকে হিসাব করবে এটা। 106029 ইন্টু 9.8 ইন্টু 7.5 আসছে হচ্ছে 779313.5 জুল। আশা করি সবাই ম্যাথটা বুঝতে পারছো। এইভাবে কুয়ার ক্ষেত্রে যদি পানি উত্তোলনের বিষয়টা আসে, তখন তোমার কুয়াতে কত লিটার পানি আছে সেটাও সম্ভবত দিবে না, অথবা এই ভর কেন্দ্রের সরণটা, এটা কিন্তু অধিকাংশ স্টুডেন্ট ভুল করে। সবাই 15 মিটার ধরে অঙ্ক করে, কিন্তু প্রকৃতপক্ষে কিন্তু সবগুলো পানির অণুর সরণ 15 মিটার হবে না। সবাই এই ভর কেন্দ্রের সরণটা সবাই একটু ভালো করে খেয়াল রাখবা। 15 মিটার ব্যবহার করবা না, তোমরা এইভাবে করবা। ওকে, তা আশা করি সবাই বুঝতে পারছো। তবে এখানে একটা ঝামেলার জায়গা আছে, যদি এই ম্যাথটাই এই কুয়াটা সম্পূর্ণটা ভরা না থাকতো, ধরো কুয়ার মধ্যে সম্পূর্ণ পানি তো নাও থাকতে পারে, কিছু অংশ ফাঁকাও থাকতে পারে, দেন ম্যাথটা কেমনে করতা? আচ্ছা, এটা সবাই একটু খাতায় উঠায় নিও। আমি এখানে কিছুটা পরিবর্তন করে তোমাদের বোঝানোর চেষ্টা করি। ধরো এই ম্যাথটাই আছে, তখন তোমার কি হতো? ধরো উদাহরণস্বরূপ এখানে পুরো পানিটা নাই, ধরো পুরো কুয়াটা পানিতে পূর্ণ নয়, ধরো এখানে 7 মিটার পানি আছে উদাহরণস্বরূপ। তাহলে 7 মিটার পানি যদি থাকে, তখন কুয়ার আয়তন বের করতে যখন এইচটা ব্যবহার করতাম, ওইটাকে আমি পুরো কুয়া ব্যবহার করব? আমার পানি তো আছে 7 মিটারে, তাহলে আমি পুরো 15 ব্যবহার করলে তো 15 মিটারের পানির ভরটা আসবে। কিন্তু এখানে যেহেতু 7 মিটারে পানি আছে, অবশ্যই তাহলে আমি উচ্চতার ক্ষেত্রে এই জায়গাতে যখন কুয়ার আয়তন বের করব, সরি কুয়ার আয়তন বলতে পুরোটার আয়তন বের করে আমি এই আয়তনটুকু দরকার, কারণ পানি আমার এইটুকুর মধ্যে আছে, এই 7 মিটারের মধ্যে আমার পানি আছে। তাহলে আমরা যখন ওইখানে ম্যাথটা করব, ওইখানে পুরো কুয়াটা না ধরে আমি এই 7 মিটার ধরবো, কেননা পানি তো আমার এই পর্যন্ত, এখানে তো ফাঁকা জায়গা, ওই আয়তনে তো আমার পানিই নাই। সুতরাং যে অংশের মধ্যে পানি আছে ওইটুকু আমরা কনসিডার করব। তখন আমার এই জায়গায় 15-র পরিবর্তে আসবে কত? 7। দ্যাটস মিন এখানে আসবে হচ্ছে 7। তখন ম্যাথটা একটু করে দেখার চেষ্টা করি যে কত আসে। তখন আসে হচ্ছে 49 এটা তখন কেটে দিয়ে 49.4802 মিটার। তাহলে অবশ্যই সবকিছু সেম থাকবে, এই আয়তনটা চেঞ্জ হয়ে যাবে। তাই আয়তন এখানে হবে কত? 49.4802। তাহলে পানির ভরটা চেঞ্জ হয়ে যাবে। তা পানির ভরটা তখন আসবে কত? আসবে হচ্ছে 49480.2 কেজি। আর তখন এই ভর কেন্দ্রের উচ্চতা উপরিতলের সরণ, তখন 7 মিটার পানি থাকলে ঠিক এই জায়গা থেকে পানিটা উঠতে হবে কত মিটার? যেহেতু পুরো কুয়া 15, 7 মিটার যদি পানি থাকে, তাহলে ফাঁকা জায়গা আছে কত? অবভিয়াসলি এই জায়গায় 8 মিটার তুমি পাবা, এই জায়গায় 8 মিটার। তাহলে উপরের কোণার পানিটার সরণ কত হবে? 8 মিটার। ঠিক এই জায়গায় আসবে 8 মিটার। আর নিম্নতল এইখানে থাকা যে পানির কোণাটা, সেটাকে কতটুকু করতে হবে? তাকে কিন্তু পুরো 15 মিটারই উঠতে হবে। দেন এটা 15ই থাকবে। তখন হবে কি? 15 যোগ 8 ভাগ 2, দ্যাটস মিন 11.5, 11.5 মিটার। আর তখন কৃত কাজ আসবে কি? ডাব্লিউ ইকুয়াল টু mgh। তাহলে এখানে প্রায় সব অধিকাংশই পরিবর্তন হবে জি ব্যতীত। তাহলে তখন আমার ম্যাথটা হয়ে যাবে
উপর তলের আচ্ছা এম কত কেজি? 49480.2, জি এর মান 9.8, আর উচ্চতা তখন হবে 11.5। তো দেখো হিসাব করে দেখো তখন কতটুকু কাজ সম্পন্ন হয়। 49480.2 ইন্টু 9.8 ইন্টু 11.5। সবাই করার চেষ্টা করো ক্যালকুলেটর দিয়ে। 5576418.54 জুল। তখন কৃত কাজ কত? 5576418.54 জুল। আশা করি সূত্রটা সবাই বুঝতে পারছো, বা এই ম্যাথটা বুঝতে পারছো সবাই। তো এইভাবে কুয়ার ম্যাথ দিলে তোমার কিন্তু কোনো প্রকার পানির কত লিটার পানি বা কত কেজি পানি আছে এটা উল্লেখ নাও করতে পারে। আর অবশ্যই অবশ্যই খুব গুরুত্ব দিয়ে ভর কেন্দ্রের সরণটা সবাই দেখার চেষ্টা করবা। আশা করি কাজ সম্পর্কে তোমাদের কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন কমেন্টের মাধ্যমে জানাবা। আমি ইনশাআল্লাহ নেক্সট কোনো একটা ভিডিওতে হয়তোবা এর সমাধান দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।